চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদের মরদেহ উদ্ধার, বিভিন্ন আলামত সংগ্রহ। সাতক্ষীরার লক্ষ্মীদারি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত, মাছ ঘিরে কাজ করার সময় হন গুলিবিদ্ধ। আবারও তিস্তা নদীর পানি বেড়ে লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী 12 গ্রামের কয়েক হাজার মানুষ। টানা বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি, বন্যার শঙ্কায় খোলা হতে পারে সব জলকপাট। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছে তাসনিমে জান্নাত অর্থে। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্টও ছিলেন। ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন জানান, একটি মামলায় হাজিরা দিতে রোববার চট্টগ্রামে যান তারা। সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসের ব্যবস্থাপক জানান, মৃত্যুর খবর শুনে সকালে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। ৭৭ বছর বয়সী হারুনুর রশিদের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীর ধলই ইউনিয়নে। স্বাধীনতা যুদ্ধের সাহসিকতার জন্য পান বীর প্রতীক খেতাব। ২০০০ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আসেন হারুন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদের এই আকস্মিক মৃত্যুর সম্পর্কে আর কি তথ্য বিস্তারিত জানা গেছে, জানাবেন? সকাল দুপুর 12টার দিকে মূলত তার মরদেহর রুমের ভেতরে পাওয়া যায় বলে খবর আসে। পরবর্তীতে প্রথমে আসলে পুলিশ আসে এবং যেহেতু উনি সাবেক সেনাপ্রধান ছিলেন, পরবর্তীতে সেনাবাহিনীর একটি টিম আসে এবং সেনাবাহিনীর নিজস্ব চিকিৎসক দলও এখানে আসেন এবং এই গেস্ট হাউসেই তিনি গতকাল রাতে উঠেছিলেন এবং এখান থেকে মূলত যে কক্ষে তিনি ছিলেন তিনি সেখানে একাই ছিলেন এবং যখন ভেতর থেকে আসলে সকাল থেকে সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, তখন আসলে তার রুম ভেঙে ভেতরে তার যে বিছানা সেখানে আসলে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং ধারণা করা হচ্ছে আসলে যে অবস্থায় তাকে পাওয়া গিয়েছে সেটি আসলে হয়তোবা ধারণা। তবে আমরা দেখেছি তার মরদেহ পাওয়ার খবর পুলিশের যে ইউনিট গুলো আছে, বিশেষ করে সিআইডি ক্রাইম সিন ইউনিট সহ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ইউনিট আছে, তারা এসেছেন এবং তারা পুরো বিষয়টি আসলে তদন্ত করে দেখছেন। আর কিছু সময় এখান থেকে নিয়ে যাওয়া হয়, হয়তোবা পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। মূলত আমরা আরেকটি তথ্য জানিয়ে রাখি, তিনি চট্টগ্রামেরই সন্তান এবং চট্টগ্রামের হাটহাজারী এলাকায় তার বাড়ি, কিন্তু তিনি ঢাকায় অবস্থান করতেন এবং এখানে গতকালকে আসলে একটি মামলা হাজিরা দিতে এসেছেন। সেটি আসলে আজকে হাজিরা দিয়ে হয়তো ঢাকা চলে যাওয়ার কথা এবং তার সাথে যারা সংযুক্ত ছিলেন তারা বলছেন তিনি চট্টগ্রামে যখনই আসতেন তখনই এই চট্টগ্রাম ক্লাবের এই গেস্ট হাউসে উঠতেন এবং তার পরিবারের সদস্যদেরকে আসলে আমরা আজকে এখানে দেখিনি। মূলত এখন পর্যন্ত এইখানকার যে প্রক্রিয়াগুলো ছিল সেই প্রক্রিয়া শেষ, তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে, হয়তো বা ময়না তদন্ত বা পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেটির পর আসলে বিস্তারিত জানাবে। তো এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি সেটি বলা যায় যে এখানকার ক্লাব কর্তৃপক্ষ বলছে যে তাকে আসলে পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে তার মরদেহ আসলে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে পক্ষগুলোর পক্ষ থেকে। সহকর্মী আব্দুল্লাহ রাকিব জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার 5 কাঠুরি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বগুড়ার সারিয়াকান্দি চর থেকে গরু চুরি করে নৌকায় যমুনা পার হচ্ছিল একটি চক্র। বিষয়টি টের পেয়ে তাদের গতি রোধ করে স্থানীয়রা। এ সময় উত্তেজিতরা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে রাশিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় রাজ্জাক নামে একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ঘটনার পরে 2টি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় 2 জনকে। তদন্ত করে আইনি ব্যবস্থার আশ্বাস পুলিশের। থেকে 3টি গরু চুরি করে 4-5 জনের একটি দল তারা নৌকাতে করে গরু নিয়ে যাচ্ছিল। তো
তো যারা গরু চড়াচ্ছিল মাঠে তারা আবার দেখে ফেলে বিষয়টি, কি বিভিন্ন উত্তেজিত জনতা তাদেরকে গণপিটুনি দেয়। তো একজন সেখানে ঘটনাস্থলে মারা যায়, আর একজন হসপিটালে নেওয়ার পথে হসপিটালে নিয়ে গেলে তখন মারা যায়। সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। সোমবার ভোর 4:30টার দিকে সীমান্তের 1 নং মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। আহত বাংলাদেশি শেখ আলমগীর হোসেন আলম ঘের ব্যবসায়ী। চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, বাড়ির কাছে সীমান্তবর্তী কুমড়োর খালের পাশে শূন্যরেখা বরাবর মাছের ঘের রয়েছে তার। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায়। ভোরে ওই ঘেরে কাজ করতে গেলে বিএসএফ এর টহলরত সদস্যরা গুলি ছোড়ে বলে জানান তিনি। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 5 দিনের ব্যবধানে আবারও তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চল। বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। পানিবন্দী হয়ে পড়েছেন 12 গ্রামের কয়েক হাজার মানুষ। তলিয়েছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকেরা। রোববার থেকে তিস্তার ডালিয়া পয়েন্টে বাড়তে থাকে নদীর পানি। বন্যা পরিস্থিতি এড়াতে তিস্তা ব্যারেজের 44টি গেটই খুলে দেওয়া হয়। পরদিন পানি কিছুটা কমলেও এরই মধ্যে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নদী তীরের নিচু এলাকাগুলো। পানিবন্দী হয়ে পড়েছেন সদর, হাতিবান্ধা, আদিতমারি, মহিষখোঁচা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার মানুষ। আমন ধান সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির শঙ্কায় কৃষক। পানিবন্দী হয়ে আছি, বাছুর, গরু ও ছাগল চড়াই এগুলো নিয়ে অনেক কষ্টে আছে। রান্না বান্নার সমস্যা হইতেছে, এখন অনেক সমস্যা, কি করব, এই জন্য রাস্তায় বসে রান্না করতেছে। এদিকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টায় স্থানীয়রা। পিছনে যে ভাঙড়ি আছে সেটা প্রচণ্ডভাবে আজকে লাগছে। আজকে পানি বাড়ার কারণে প্রচণ্ডভাবে লাগছে। ওখানেও কিছু বস্তা ফেলেছি, কিন্তু বস্তার অভাবে আমরা কাজ করতে পারতেছি না। ভাঙনের যে পরবর্তী কোনো ব্যবস্থা, সঠিক কোনো ব্যবস্থা এখন পর্যন্ত চোখে পড়তেছে না। দ্রুত খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছানোর অপেক্ষায় প্লাবিত এলাকার বাসিন্দারা। 2টা আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, জনগণ যে কোনো সময় সেখানে যেতে পারবে। আমরা খোঁজ রাখছি যে তারা যখনই আশ্রয়কেন্দ্রে যেতে হবে আমরা তাদেরকে নিয়ে যেতে পারবো এবং তাদের ব্যবস্থা নিতে পারবো। এর আগে গত 30 জুলাই তিস্তার পানি বেড়ে প্লাবিত হয় 4 উপজেলার 17টি গ্রাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটের নদী তীরের নিচু এলাকাগুলো কিন্তু আবারও প্লাবিত হয়েছে এবং পানি বন্দী রয়েছে কিন্তু বিপুল পরিমাণের মানুষ। সেখানকার পরিস্থিতি নিয়ে জানাবেন, কিভাবে দিন যাপন করছেন তারা? মাহফুজ রহমান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে লালমনিরহাটের যেই নিচু এলাকাগুলো আছে তা কিন্তু আবারও প্লাবিত হয়েছে এবং বিপুল পরিমাণ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন। তাদের পরিস্থিতি জানাবেন, কি অবস্থায় তারা দিন যাপন করছেন? দেখুন, গতকাল সকাল থেকে ভারতের উজান থেকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করে। প্রবেশ করলে কিন্তু লালমনিরহাটের অভ্যন্তরে বিপদসীমার প্রায় 5 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়। এই পানি প্রবাহিত কিন্তু সারাদিন দুপুর থেকে কিন্তু গতকাল 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তিস্তা ব্যারেজের যে ভাটিতে যে অঞ্চলগুলো আছে প্রায় 12টি গ্রাম কিন্তু গ্রামের যে নিম্নাঞ্চল সেটি কিন্তু প্লাবিত হয়। আমরা এখন রয়েছি লালমনিরহাটের গোবর্ধন এলাকায়। সকাল 7টায় আমরা এসেছি। এখানে এসে দেখেছি যে নিম্ন অঞ্চল যেগুলো আছে সেগুলো কিন্তু পানি কিন্তু ঢুকে পড়েছে এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের কিন্তু বাড়িতেও পানি রয়েছে। আমরা আজকে কিছু বানবাসী মানুষের বাসায় গিয়ে দেখেছি যে তারা কিন্তু তাদের যে বিছানা অবধি পানি গেছে, তারা সকাল থেকে কিন্তু কোনো ধরনের রান্না বাড়া করতে পারেনি। পাশাপাশি যে নিম্ন অঞ্চল থেকে যে বাঁধ আছে, উঁচু জায়গা আছে, সেই জায়গাগুলো তারা কিন্তু অবস্থান করছে। আমরা ভোগান্তির কথাটা যদি আপনাদেরকে বলি তাহলে ভোগান্তি সাধারণ মানুষের যে বানবাসী মানুষের যে গৃহপালিত পশুগুলো আছে সেগুলোর কিন্তু খাবার সংকট দেখা দিয়েছে। পাশাপাশি গরু, ছাগল এবং যে পশু প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে বিপাকে পড়েছেন। স্বাস্থ্য সেবার কথা যদি বলি, যে উজানের যে তিস্তার যে পানি,
এই পানিতে কিন্তু দূষিত পানি, চর্মরোগ বা অন্যান্য পানিবাহিত রোগ কিন্তু দেখা দিয়েছে। সেজন্য উপজেলা প্রশাসন থেকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিন্তু একটি টিম আমরা দেখেছি যে স্বাস্থ্য সেবায় কাজ করছে। আর আমরা বরাদ্দের ব্যাপারে যদি দুর্ভোগের যে আসলে কি পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি জানার জন্য জেলা প্রশাসক এইচ.এফ. রকিব হায়দারের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বানভাসী মানুষের জন্য কিন্তু 200 মেট্রিক টন ত্রাণ দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলো কিন্তু পর্যায়ক্রমে 5 উপজেলার যে বানভাসী মানুষগুলো আছে তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তো আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু লালমনিরহাটের যে 12টি গ্রাম আছে সেখানে 8,000 মানুষ পানিবন্দী আছেন এবং তারা কিন্তু বেশ বিপাকেই রয়েছেন, দুর্ভোগেই রয়েছেন। এখন পর্যন্ত দুর্ভোগ কমার সম্ভাবনা নেই। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর সূত্রে যেটি আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে বন্যার কিন্তু পূর্বাভাস যেটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত কমের দিকে আছে, পানি কমে যাচ্ছে ব্যারেজ পয়েন্টে। সব মিলে কিন্তু পানি কমে যাবে সন্ধ্যার মধ্যে, আর দুর্ভোগ কিন্তু চরমেই রয়েছে। তো এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে বন্যার সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। মাহফুজ রহমান জানাচ্ছিলেন লালমনিরহাট থেকে। বৃষ্টির পানির কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। আগামীকাল মঙ্গলবার সকাল 10টায় পরিস্থিতি বিবেচনা করে খুলে দেওয়া হতে পারে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট। এর আগে আজ বিকেলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের গেট খুলে দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে কর্তৃপক্ষ। পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা 109 ফুট। বৃষ্টির কারণে হ্রদের পানির উচ্চতা বর্তমানে 107 ফুট। তাই বন্যা থেকে নিম্নাঞ্চল রক্ষায় বিকেলে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট দিয়ে 6 ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। এদিকে পানি বাড়তে থাকা এরই মধ্যে তলিয়ে গেছে হ্রদের পাড়ে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা। এ বিষয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, বিপদসীমার কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি, সেখানকার পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, বিপদসীমার কাছাকাছি বলতে হচ্ছে যে মূলত কাপ্তাই বাঁধের যে পানির যে ধারণ ক্ষমতা যদি আরো 2 ফুট পানি উপরে ওঠে তাহলে কিন্তু অর্থাৎ কাপ্তাই বাঁধের পানি কিন্তু উপচে পড়ে যাবে, যার কারণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা 16টি যে স্পিলওয়ের যে গেট সেই গেট দিয়ে তারা পানি সারবে। তার পানি সারার কারণটা হলো মূলত কাপ্তাই বাঁধের পানির বৃদ্ধির কারণে আমরা দেখেছি যে রাঙ্গামাটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঘাইছড়ি উপজেলা, বাঘাইছড়ি এবং লংগদু উপজেলাতে। লংগদু উপজেলা ইতিমধ্যে যে গুলশাখালী, বোকাসতর যে সমস্ত এলাকায় আভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়েছে। পাশাপাশি বরকল এবং বাঘাইছড়ি যে সমস্ত এলাকায় তীরবর্তী যে স্থাপনা গড়া হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। তো আমি অলরেডি রাঙ্গামাটি শহরে কিন্তু অনেক কিছু এলাকায়, আমি যদি বলি আমার পেছনে যে ব্রাহ্মণটিলা যে এলাকাতে, এখানে কিন্তু অনেকগুলো বাড়িঘর কিন্তু ডুবে গেছে, পাশাপাশি রোদ সেটাও ডুবে গেছে। তবে একটা বিষয় হচ্ছে যে এখানে মূলত যে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের তথ্য হচ্ছে যে মূলত এই যে বসতিগুলো মূলত যে 120 ফুট যে লেভেল, সে লেভেলের নিচে নির্মাণ করার কারণে মূলত এই যে অবস্থা তৈরি হয়েছে। আমরা এই বিষয়টা প্রতি বছরের দিকে যে আসলে কাপ্তাই হ্রদের পানি যখন কমে যায় তখন কিন্তু মানুষ কিন্তু কাপ্তাই হ্রদ দখল করে কিন্তু ঘর বাড়ি নির্মাণ করে, যার কারণে দেখা যায় যে যখন এই বর্ষা মৌসুমে কিন্তু এই সমস্ত বাড়িঘরগুলো তলিয়ে যায়, যার কারণে ক্ষতিগ্রস্ত যদি আমি বলি বর্তমানে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু অলরেডি পানিতে তাদের বাড়িঘর কিন্তু তলিয়ে গেছে। তো ত্রাণের কথা যদি বলি আসলে এই বিষয়টা কিন্তু প্রশাসন যদিও বা বলে যে দুর্ভোগ যেহেতু বাড়ছে, আসলে এদের জন্য কিন্তু আসলে স্পেসিফিক কোনো বরাদ্দ কিন্তু আমরা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। শুধুমাত্র মানবিক যে বিবেচনায় ক্ষেত্রে এই হয়তো ত্রাণের বিতরণের উদ্যোগ নেওয়া হয় প্রতি বছর। তবে জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে আমরা যেটা দেখি যে বিগত কয়েক বছর ধরে তারা আসলে মানুষের দুর্ভোগে তারা আসলে চিন্তা করে, তারা আসলে পানির লেভেলটা চিন্তা করে, তাদের বিদ্যুতের উৎপাদন বিষয়টা চিন্তা করে, এই পানি কি পরিমাণ কতদূর পর্যন্ত রাখা যাবে, কত মাস পর্যন্ত রাখা যাবে সেটা তারা চিন্তা করেন। তো সবকিছু মিলে আসলে রাঙ্গামাটির যে এই সময়ে যে মানুষের দুর্ভোগটা বাড়ছে, তো সিদ্ধান্ত হয়েছে যে জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে এসে আগামীকালকে তারা 10টায়
তারা পানি ছাড়বে 16টি গেট দিয়ে। তবে এটাও একটা বিশেষ, আগামীকালকে সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হতে পারে, কারণ তারা কিন্তু মানুষের দুর্ভোগটা ইম্পর্টেন্ট না, তারা চিন্তা হচ্ছে যে পানির লেভেলটা বিবেচনায় আসলে সিদ্ধান্তটি নেওয়া হবে। অনেক ধন্যবাদ আপনাকে। হিমেল চাকমা জানাচ্ছিলেন রাঙামাটি থেকে। আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের 165টি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে রংপুর নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং বিশেষ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। এছাড়া দেশে প্রায় 32,000 সহকারী শিক্ষকের পদোন্নতির বিষয়ে ঝুলে থাকা একটি মামলার নিষ্পত্তি হতে যাচ্ছে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদের হাতে খাবারটা পৌঁছাতে আর একটু সময় লাগবে। আমাদের ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে হাতকড়া সহ পালিয়েছে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে 6 নং কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নৌকায় করে বানিয়াচং থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথিমধ্যে নিজ বাড়ির সামনে পৌঁছালে সে নৌকা থেকে হাওরের পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। যখন নৌকায় উঠে ফেলতে আসবে, হঠাৎ করে সে লাফ দিচ্ছে আর কি, লাফ দিয়ে এর মধ্যে পড়ে গেছে। আর সেখান থেকে পানি মিডিয়াম ছিল, আমরা জানাইছে যাতে আর আমাদের লোক ক্রস করার জন্য চেষ্টা করতেছে। পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে অচেতন করে ঘরে ঢুকে 3 ভরি স্বর্ণালংকার এবং নগদ 2 লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় 4 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে ঘটনা ঘটে। ভুক্তভোগী শহীদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে সকলকে অচেতন করে ঘরের ভেতরে ঢুকে আলমারিতে থাকা গরু কেনার 2 লাখ টাকা এবং 3 ভরি স্বর্ণ নিয়ে যায়। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে কলাপাড়া তালে ভর্তি করে। পরে খবর শুনে হাসপাতালে যায় পুলিশ। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়ায় লরি চাপায় মা ছেলে সহ অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রাতে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, বাইপাইল থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে মহাসড়কের উল্টো পথ দিয়ে বলিভদ্র যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে নূরজাহান বেগম ও তার 5 বছরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই লরিটি আটক করা হলেও চালক পলাতক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ফরিদপুর, রংপুর ও বরগুনার অনেক জায়গায় বেহাল সড়ক। বৃষ্টিতে খানাখন্দে পড়ে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ভোগে চলাচলকারীরা দ্রুত সড়কগুলো মেরামতের দাবি ভুক্তভোগীদের। এমন বেহাল দশা ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় 30 কিলোমিটার সড়কটির 22 কিলোমিটারে তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ। ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ভোগান্তিতে চালক ও যাত্রীরা। এই রাস্তায় আমি একটা রুগী নিয়ে যাতায়াত করলে যে জায়গায় আমার লাগে 20 মিনিট, ওই জায়গায় আপনার হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। প্রতিদিনই অনবরত সড়ক দুর্ঘটনা ঘটতেছে। আজকে আমার সামনে 3টা অটো পড়ে গেল। খানাখন্দে ভরা রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় 5 কিলোমিটারে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তাটা এত ভাঙা, এত পরিমাণ ভাঙা, কেউ চোখে দেখে না, কোনো প্রশাসনের চোখে দেখে না। স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে পারে না, উল্টি রিক্সার থেকে পড়ে আহত হয়। বরাদ্দের অভাবে কাজ শুরু করতে পারছে না নগর কর্তৃপক্ষ। রংপুরে যে বাজেট বরাদ্দ, তাতে এত বড় রাস্তা আমাদের সক্ষমতায় কোনো নির্মাণ করাটা আসলে আমাদের জন্য সম্ভব না। সেই কারণে এটা আমরা প্রজেক্টের প্রপোজাল আকারে পাঠিয়েছি।
তবে জরুরি বিবেচনায় খুব বেশি যে জায়গায় মেরামতের জরুরি হয়ে পড়েছে সেই জায়গায় একটু মেরামতের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। একই চিত্র বরগুনার আমতলী তালতলী আঞ্চলিক সড়কের 22 কিলোমিটারে বিকল্প সড়ক না থাকায় বেহাল সড়কে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। রাস্তা যখন হয় তখন দেখা যায় একটু সুন্দর, কিন্তু 2 মাস 6 মাস 1 বছর যেতে না যেতে আবার রাস্তার সেই যে দুর্ভোগ সেই বেহাল অবস্থা হয়ে যায়। 10 মিনিটের রাস্তা 40 মিনিট লাগে, বুঝলেন, তারপরে গাড়ির ক্ষতি। এদিকে সাতক্ষীরার প্রায় 5.5 কিলোমিটার দৈর্ঘ্যের দুটি আঞ্চলিক সড়কে চলমান কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। 16 ঘন্টা পর দুপুরে 12:30টায় কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। এরপরে সুনামগঞ্জের সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু হয়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, পরিবহন শ্রমিককে মারধর, গাড়ি ভাঙচুরের প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে রোববার রাত 8টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। বিষয়টি মীমাংসা করতে সকালে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে 3 দফা মেনে নেয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। এদিকে কর্মবিরতির কারণে পর্যটকদের পাশাপাশি দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সুনামগঞ্জের সুরমা নদী থেকে 2,30,00,000 টাকা মূল্যে ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে বিজিবি। সোমবার ভোরে সুরমা নদীর সাহেব বাড়িঘাট এলাকা থেকে ইঞ্জিন চালিত নৌকা সহ এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির। বলেন, টাস্ক ফোর্সের অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনার সময় এই বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে শাড়ি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ও কাপড় রয়েছে। চোরাচালানি তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আমাদের টহল কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমরা টেকনোলজিক্যাল যে অ্যাপ্লায়েন্স আমরা নিয়মিতভাবে এটার ব্যবহার করছি এবং আমাদের এই কৌশলগত পরিবর্তনের ফলে আমরা কিন্তু নিয়মিতভাবে এই বড় বড় সিজার করতে আমরা সমর্থ হচ্ছি। আমাদের এই আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। নোয়াখালীর চৌমুহনীতে জলাবদ্ধতা নিরসনে নঈমুদ্দিন খাল খননের কাজ শুরু করে প্রশাসন। সকাল থেকে বেগমগঞ্জ প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম ও খনন কাজ শুরু হয়। কর্মকর্তারা জানায়, দখল আর দূষণে নঈমুদ্দিন খালটি অস্তিত্ব সংকটে পড়ে। এতে পানি নামতে না পারায় সামান্য বৃষ্টিতে চৌমুহনীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমন অবস্থায় জলাবদ্ধতা নিরসন ও খালটি উদ্ধারে উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। ঝুঁকি নিয়েই নাটোরের হালতি এবং চলন বিলে চলছে নৌকা ভ্রমণ। কোনো ধরনের নিরাপত্তা সুরক্ষা ছাড়াই বিলে ভ্রমণ করছেন হাজারো দর্শনার্থী। তাদের অভিযোগ, প্রায় প্রতি বছরই নৌকাডুবির ঘটনা ঘটলেও দেয়া হচ্ছে না কোনো লাইফ জ্যাকেট। এদিকে বিলে ভ্রমণকারীদের নিরাপত্তায় পর্যাপ্ত নজরদারির নির্দেশ জেলা প্রশাসনের। নাটোরের বিস্তীর্ণ এলাকা জুড়ে হালতি ও চলন বিল। বর্ষা মৌসুমে পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিল দুটি। আর সেই সৌন্দর্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন নানা বয়সী মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের পানিতে চলে কয়েকশো নৌকা, কিন্তু কোনো ধরনের নিরাপত্তা সুরক্ষা না থাকায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত বহনেরও রয়েছে অভিযোগ। আমি নিজেও সাঁতার জানি না, আমার বাচ্চারাও সাঁতার জানে না। যদি এখানে আসলে লাইফ জ্যাকেট বা এখানে প্রোটেকশনের ব্যবস্থা থাকতো তাহলে আমি নির্ভয়ে বেড়াতে পারতাম, আরও বিষয়টা উপভোগ করতে পারতাম। লাইফ জ্যাকেট ছাড়া আসলে ট্যুর দেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। নিরাপদ থাকলে আমরা ঘুরে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। বছরে 3 মাস বিলে চলে নৌকা ভ্রমণ। লাইফ জ্যাকেট খরচ সাপেক্ষ বলে দাবি মাঝিদের। এজন্য প্রশাসনের সহায়তা চান তারা। মাল্লা মাঝি আছে, তারপরে প্যাসেঞ্জার আছে, মিলে লাইফ জ্যাকেটের খুব দরকার। কিন্তু আমাদের যা ইনকাম, এই ইনকামে আমাদের লাইফ জ্যাকেট কেনার মতো সামর্থ্য নাই। তাই সরকার থেকে যদি এই লাইফ জ্যাকেটটা ব্যবস্থা করতো, আমাদের এই এলাকায় মোটামুটি 100টার মতো নৌকা আছে। এদিকে বিলে দর্শনার্থীদের ভ্রমণের নিরাপত্তা ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট বা যে ধরনের সরঞ্জামগুলোর প্রয়োজন আছে সেগুলোর ব্যবস্থা করার জন্য আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা স্থানীয় প্রশাসনকে দিয়েছি।
গত বছর হালতি বিল ও চলন বিলে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৩০টি নৌকা, প্রাণ হারান ২ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদী, পাহাড় ও বন নিয়ে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, অথচ এই বনের নেই বন্য প্রাণী বসবাস উপযোগী গাছ এবং পরিবেশ। গভীর বনেও আদি প্রজাতির বৃক্ষের দেখা মেলে না। ফলের গাছ না থাকায় বনভূমি ছেড়ে চলে যাচ্ছে স্তন্যপায়ী এবং সরীসৃপ প্রাণী। অল্প কিছু পাখি এবং উভচর প্রাণী বেঁচে আছে পার্বত্য বনে। রাঙামাটির পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য প্রাচীন এক বন, সাথে আছে কাঁচালং কাপ্তাই সংরক্ষিত বনভূমি। কালের বিবর্তনে এই বনাঞ্চলের পুরনো সব গাছ হারিয়েছে, বেড়েছে বসতি, উজাড় হয়েছে সিভিট, গর্জন, চাপালিশ, তেলসুর, শিলকড়ই, বৈলাম প্রজাতির আদি বৃক্ষ। গবেষকেরা বলছেন, ব্রিটিশ শাসন থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর্যন্ত পাহাড়ি বনে গাছ কাটা হয়েছে সরকারি নির্দেশে। বনে এখন যেসব গাছ আছে তার সর্বোচ্চ বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। বনে যতগুলো গাছ আমাদের চোখে পড়েছে নিচে থেকে উপর পর্যন্ত, আমার মনে হয়নি কোনো গাছের বয়স ৩০ বছরের বেশি হবে। ব্রিটিশ যে পদ্ধতি শুরু করেছিল শালবন এবং চিটাগাং হিল ট্যাক্সেস, সেটা ছিল সবচেয়ে ডেট্রিমেন্টাল। এবং এখন বলে না বন বিভাগ, তাদের একটা প্রসেস ছিল ক্লিয়ার ফেলিং প্রসেস। ক্লিয়ার ফেলিং কথার মানে হলো মাটি ছাড়া সব সাফ করে সরিয়ে ফেলা। ব্রিটিশ এই সিস্টেমটা শুরু করে এবং বাংলাদেশ আমলের প্রথম দিকেও এই সিস্টেম ছিল। রাঙামাটি, খাগড়াছড়ি সহ বান্দরবনের সাঙ্গু অভয়ারণ্যে কালীভদ্রে দেখা মেলে লামচিতা, মেঘলা চিতা, ঢোলকুকুর, চশমা পরা হনুমান, ধনেশ পাখি। কক্সবাজারের ফাঁসিয়াখালী, টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য ও চট্টগ্রামের চুনতি, হাজারিখিল, দুধপুকুরিয়া, ধোপাছড়ি বনের চিত্র একই। এখানে অল্প সংখ্যক বনহাতি, পাখি, হরিণ, বানর আছে। তবে বনে ফলের খাবার, পানি ও আবাসন সংকটে এদের অস্তিত্ব এখন চরম হুমকিতে। ফলের জন্য যারা নির্ভরশীল তার মধ্যে হলো বানর, হনুমান মানে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে, আর হলো উল্লুক। উল্লুক সারা পার্বত্য চট্টগ্রামে ৩-৪টা স্পটের বেশি কোথাও নাই। যখন বন ধ্বংস হয়েছে এবং যখন কাপ্তাই হ্রদ হয়েছে, এই দ্বিমুখী আক্রমণের ফলে পার্বত্য চট্টগ্রামের ভার্চুয়ালি যে সব বন্যপ্রাণী থাকার কথা ছিল সেগুলো নাই, এবং পাবলিক যেগুলোকে চেনে তার একটিও নাই। গবেষকেরা বলছেন, সংরক্ষিত বনে অবাধ পর্যটনের ওপর নিষেধাজ্ঞা জরুরি। সঠিক পরিকল্পনা নিলে ফেনী, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী নদীর অববাহিকায় এখনও যেসব বনভূমি বেঁচে আছে সেখানে আবারও অনেকাংশে প্রাণ প্রকৃতি ফিরিয়ে আনা সম্ভব। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহে 7 দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সামাজিক বনায়ন জোন এবং জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় এই মেলা চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকা ধন্যবাদ সবাইকে।